তোমার তো হাত কাঁপছে পারমিতা, তুমি গুলি করবে কি করে? আগে হাত কাঁপাটা থামাও। পারমিতা গুলিটা চালাও। আচ্ছা বেশ, নাও চালাও। চালাও পারমিতা। পারমিতা চালাও, গুলি চালাও। কি হলো? চালাও গুলি। চলুন চলুন। তুমি ঠিক আছো তো? লাঠিটা কোথায় পড়েছে একটু দেখো। Thank you. এবার শেষ অংশে আসা যাক। অনেক প্রশ্ন, অনেক ঘটনা ঘটেছে, সবটা বুঝিয়ে না বললে এই এত বড় ক্লাইম্যাক্সটাকে জাস্টিফাই করা যাবে না। তাহলে আমি বলছি, পারমিতা তুমি মিলিয়ে নিও, আর কোথাও ভুল হলে ধরিয়ে দিও না। না ম্যাম, সুমিত বাবু কভার এরিয়ার বাইরে। পিয়ালির ফোনেরও একই অবস্থা। আমি আরেকবার ট্রাই করে দেখছি। এখনই প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট, আর এখনই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। উফ, কারোর ফোনে কন্ট্যাক্ট করতে পারছি না। তাহলে এবার শুরু থেকে শুরু করি। এই ট্রেনে ওঠার পর থেকেই একের পর এক নাটক চলছে। প্রথম নাটক শুরু হলো রাতে, ট্রেনের আলো নিভিয়ে দিয়ে সবাইকে চমকে দিয়ে পারমিতার জন্মদিন সেলিব্রেট করা। আর সে নাটক কে করলো? অবিনাশ বাবু। না, সকলেই হেল্প করেছিলেন। হ্যাপি বার্থডে সুইট হার্ট। লাইটস। লেডিজ এন্ড জেন্টলম্যান, এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন যে এই লাইট বন্ধ করে দেওয়ার পরিকল্পনাটা ওয়াজ অ্যাবসলিউটলি আওয়ার্স, আমাদের ছিল। আই এম রিয়েলি সরি ফর দিস ইনকনভিনিয়েন্স। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আজ আমার জন্য খুব স্পেশাল দিন, ইনফ্যাক্ট স্পেশাল রাত। এম আই রাইট? আমার সুইটহার্টের জন্মদিন আজ। কিন্তু সে নাটকের শেষটা বিশেষ জমল না, কারণ সামনে চলে এলেন পলাশবাবু, যিনি কিনা অবিনাশের এক্স এমপ্লয়ি, এবং দুজনের সম্পর্কের মধ্যে টেনশন আছে। যাই হোক, নাটকের শেষে সবাই জন্মদিনে কেকটা খেয়ে যখন শুতে গেল, তখন আবার শুরু হলো দ্বিতীয় নাটক। হ্যাঁ, ওই পারমিতাদের কূপের দরজা কেউ খোলার চেষ্টা করেছিল, আর পারমিতা দেখে ফেলায় সেই লোকটা পালাতে গেল। এখন মুশকিল হলো যে সেই লোকটা একেবারেই ভাবেনি যে পাশের কূপেতে একজন বৃদ্ধা, যে চোখে দেখতে পায় না, সে হঠাৎ তার লাঠিখানা এগিয়ে দিয়ে তাকে ফেলে দিয়ে তাকে অলমোস্ট ধরে ফেলবে। যাই হোক, সে আমার চেষ্টা সত্ত্বেও পালালো, কিন্তু আমার হাতে থেকে গেল তার জামার একটা অংশ, যেটা অবশ্য খুব একটা কাজে আসলো না। কারণ ট্রেনে ওই পোশাকে কাউকে পাওয়া গেল না, কারণ সেই মানুষ নিজের পোশাক পাল্টে ফেলে ট্রেনের বাথরুম থেকে সে জামা বাইরে ফেলে দিয়েছে। এই ঘটনা যখন ঘটছে, যখন সবাই এটা নিয়ে এক্সাইটেড, তখন পারমিতা আমার পরিচয় জেনে গেল, যেটা এতক্ষণ গোপন ছিল। সরি, আমি মুখ ফসকে বলে ফেলেছিলাম। না, তাতে একটা সুবিধা হলো পিয়ালি, আমি পারমিতার থেকে রাজীবের কথা জানতে পারলাম, তার অল্প বয়সের প্রেমের কথা, যে রাজীব খুব খারাপ, তাকে পেছনে ফেলে সে অবিনাশের হাত ধরে জীবনে এগিয়ে যেতে চেয়েছে। যাই হোক, এদিকে অনেক খুঁজেও সেই লোককে খুঁজে পাওয়া গেল না যে রাতে ওদের কূপেতে ঢোকার চেষ্টা করেছিল। এর মধ্যে অবিনাশ জেনে গেল রাজীবের কথা। সে কিন্তু রাগ করলো না পারমিতার উপর, বরং তার পাশে থেকে গেল। এদিকে রেলের পুলিশের কাছ থেকে জানা গেল যে রাজীব মিত্র এই ট্রেনের প্যাসেঞ্জারই নন, কারণ প্যাসেঞ্জার লিস্টে তার নাম নেই। অতএব সে উঠেছে ছদ্মবেশে এবং ছদ্মনামে।
হ্যাঁ, তারপর পারমিতা সব প্যাসেঞ্জারকে দেখবে তুমি বললে, আর সে তো ঠিক চিনতেই পারবে রাজীবকে। কিন্তু কি অদ্ভুত, পারমিতা চিনতে পারল না। সাংঘাতিক মেন্টালি ডিস্টার্বড অবস্থায় সে বাথরুমে গিয়ে দেখলো সেখানে তাকে সাবধান করে মেসেজ লেখা আছে। আতঙ্কিত পারমিতা কূপে ফিরে এসেও দেখতে পেল একই মেসেজ। সকলে নিশ্চিত যে রাধেশ্যাম শাস্ত্রী এই কাণ্ড ঘটিয়েছে, কারণ সেই এই দিকের ওয়াশরুমে এসেছিল। হিস্টারিকভাবে বেরিয়ে গেল পারমিতা রাজীবের নামে চিৎকার করতে করতে। ওই চেয়ার কারে গিয়ে যখন সে রাজীবকে ওপেনলি চ্যালেঞ্জ জানাচ্ছে, তখন রাজীব তার উপর অ্যাটাক করে। তুমি বেরোবে না তাই তো? হ্যাঁ, ভয় পেয়েছো তাই না? রাজীব, কি হয়েছে? ও মাই গড! সকলে বলল কপাল ভালো, পায়ে লেগেছে ছবিটা। কিন্তু অদ্ভুত ব্যাপার না, যে মানুষ একজনকে খুন করতে চাইবে সে তো তার বুকের দিকে তাক করবে ছুরিটা। কতটা লক্ষ্যভ্রষ্ট হলে সেই ছুরি পায়ে গিয়ে লাগে। আর এখানেই আমার সন্দেহের প্রথম সূত্রপাত। যাই হোক, ছোড়াছুরি চললো, পারমিতার পায়ে এমন লাগলো যে সে আর নড়াচড়া করতেই পারছিল না, প্রায় একেবারে পঙ্গু যাকে বলে সেরকমই হয়ে গেল। ডক্টর তাকে ড্রেসিং করিয়ে চলে গেলেন। এবার ভালো করে ভেবে দেখো, ওই কূপেতে সেই সময় আর কে কে ছিল? অবিনাশ বাবু ছিলেন, আর যদি কোনো সাহায্যের দরকার পড়ে একজন মহিলা থাকা ভালো, তাই তো ওই দুজনের সঙ্গে শিপ্রাও থেকে গেলেন। কারেক্ট। আর এই সময় ওদিকে কি হচ্ছিল? রাধেশ্যাম শাস্ত্রী ধরা পড়লো পুলিশের হাতে। সেই ট্রেনের একটা ওয়াশরুমের জানলা ভেঙে পালানোর চেষ্টা করছিল। পুরো ব্যাপারটাই বেশ নির্বুদ্ধিতার একটা ব্যাপার না? যাই হোক, সেই ধরা পড়া রাধেশ্যাম শাস্ত্রী স্বীকার করলো যে সেই রাজীব মিত্র পারমিতার পূর্ব প্রেমিক। ট্রেন চলছে, আর এইবার সব থেকে বড় দুর্ঘটনাটা ঘটল। শিপ্রা বাথরুম যেতে গিয়ে অবিনাশের দেহ উদ্ধার করল। খুন হয়েছে অবিনাশ। কেউ ওকে বুকে ছুরি মেরেছে, পিঠেও আঘাত করেছে, আর ছুরি গেঁথে রয়েছে পিঠে। কিন্তু বুকে ছুরি মারার কথাটা আমি পুলিশের কাছে জেনেছি। মানে যে মেরেছে তার এক মারেই অবিনাশ যে মরে গেছে তা নয়। সে হয়তো মার এড়ানোর চেষ্টা করছিল, তারপর তার পিঠে ছুরি দেয়। যাই হোক, এইবার প্রশ্ন হলো খুনটা করলো কে? কিন্তু রাজীব তো পারবে না, কারণ ও তো তখন পুলিশদের হেফাজতে ছিল। ঠিক। এইবার তাহলে চোখ ফেরাতে হয় অন্য সাসপেক্টদের দিকে। প্রথম হলো পলাশ, কারণ সবাই তাকে বলতে শুনেছিল যে অবিনাশের কাছে সে তার অপমানের বদলা নেবে। কিন্তু পলাশের কোচের বাকির লোকেরাও বলল যে পলাশ একবারের জন্য সিট থেকে ওঠেনি, কাজে সেই খুনি নয়। এইবার নেক্সট সাসপেক্ট সুবিমল বাবু। হ্যাঁ ম্যাডাম, আমি রওনা হয়ে গেছি। আমি চেষ্টা করছি ট্রেন স্টেশনে ঢোকার আগেই পৌঁছে যেতে। ইউ ডোন্ট ওয়ারি, মিসেস মুখার্জি সিকিউরিটির দায়িত্ব আমার। বাট বৃন্দা, ওখানেই তো প্রবলেমটা। আমরা তো অভয়াকেই যোগাযোগ করতে পারছি না, ওর ফোনে কিছুতেই কন্ট্যাক্ট করা যাচ্ছে না। এমনকি পিয়ালি, সুমিত এদেরকেও ফোনে পাচ্ছি না। আমি জাস্ট জানি না কি হবে। ম্যাডাম, আপনারা ট্রাই করতে থাকুন, আমিও ট্রাই করছি। কারুর না কারুর ফোন তো লাগবেই। হোপ সো। তুমি টাইমলি পৌঁছে যাও। यस मैम। भैया थोड़ा जल्दी चलाइए। अच्छा, यहाँ से स्टेशन कितना दूर है? एक सेकंड, আমি দেখে নিচ্ছি নেটে। না, অভয়কে আরেকবার ফোন করি। ধ্যাৎ, এরকম একটা ক্রুশিয়াল টাইমে আমি অভয়কে পাচ্ছি না। গড নোস ওখানে এখন কি অবস্থা। হোপফুলি এভরিথিং ইজ ফাইন ওভার দেয়ার। জয় কালী, জয় কালী কলকাতা वाली।